আমি যেটাই বলছি দায়িত্ব নিয়ে বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারি গাঁজা খায় এবং ক্যাম্পাসে থাকাকালীন সময়ে সে বাম রাজনীতি করত। সে মানে মূলত করতে শিবির, কিন্তু গাঁজা খেয়ে নেশা করে তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে যে সে বাম রাজনীতি করে। একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, তিনি রাজনীতিকে তার আগামী দিনের রাজনীতি গণতান্ত্রিক করার জন্য, জবাবদিহিমূলক করার জন্য কিভাবে আরো জনপ্রিয় হবে সেই সময় না দিয়ে যদি তার আপনারা একাই খেলবেন, আমরা কারণটা দিতে পারবো না, এটা তো উদ্দেশ্য। দায়িত্ব যদি থাকে, এই খেলা চলবে না ভাই। এনসিপি জামাতের মানে খুঁজে খুঁজে যেটা সমালোচনা না সেইটা খোঁজা। আমি যেটাই বলছি দায়িত্ব নিয়ে বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারি গাঁজা খায় এবং ক্যাম্পাসে থাকাকালীন সময়ে সে বাম রাজনীতি করত। সে মানে মূলত করতে শিবির, কিন্তু গাঁজা খেয়ে নেশা করে তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে যে সে বাম রাজনীতি করে। মানে এমন একটা অবস্থা, মানে শিবির থেকে বাম হইলে যা হয় আদর্শচ্যুত হয়। আমি যার প্রকৃতপক্ষে বাম প্রগতিশীল রাজনীতি করে আমি তাদের কথা বলছি না, তাদের নিয়ে আমার কোনো সমালোচনা নাই। আমি তাদেরকে বলবো যে আপনারা আমার এই বক্তব্যে ভুল বুঝেন না। মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি মানে পরীক্ষিত বাম হওয়ার জন্য সে এই কাজগুলো করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আশঙ্কা করছিলাম যে আগে হয়তো বিএনপি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের মোকাবেলা করার লাগছে, তারা বাধ্য হয়ে ধরলাম সন্ত্রাস করছে। কিন্তু এখন তো তাকে কাউকে এরকম মানে হচ্ছে আপনার মানে বিএনপির কারোর উপর হামলা হয়েছে কিংবা সেটার ইয়া করছে। আপনি নারায়ণগঞ্জে এনসিপির উপরে হামলা হয়েছিল, ঝিনাইদহে হামলা হয়েছে, ঝিনাইদহে যারে মারছে তাকেই আবার হচ্ছে পুলিশ আটক করে থানায় হচ্ছে একদিন দুই দিন পরে তাকে হচ্ছে জামিন হয়েছে। আজকে হবিগঞ্জে আপনার হচ্ছে পুরো গাড়ি বহরে হামলা করে, এমনকি যে হামলার পরে যারা আহত হয়েছে তাদেরকে যখন আপনার হচ্ছে এটার কি বলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে গতিরোধ করে সেখানেও দ্বিতীয় দফায় হামলা হয়েছে। তাহলে এই যে হামলার প্যাটার্ন পুলিশের সামনে থেকে, তার মানে তাদের ওইখানের স্থানীয় যে এমপি থাকে কিংবা তাদের এক ধরনের নির্দেশ থাকে যে পুলিশ কিছু বলবে না। কারণ আপনি পুলিশের সামনে হামলা করছেন, পুলিশ দেখছে, নিবৃত করার চেষ্টা করেও পুলিশ হয়তো ভয় পাইতেছে, অথবা পুলিশের এক ধরনের মৌন সম্মতির মতন এক ধরনের কোলাবোরেশন। দুই নম্বরের যে বিষয়টা আমি বলতে চাই, রাশেদ ভাই এখানে এখন খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন প্রধানমন্ত্রীর সাথে, রাজনৈতিক সচিব, রাজনৈতিক পরামর্শ তিনি দিয়ে থাকবেন। কিন্তু তিনি যদি সরাসরি এরকম এক ধরনের পুরো একটা রাজনৈতিক প্যাটার্নে এভাবে তিনি সমালোচনা করেন যে একজন নাম ধরে যে তিনি অমক কিছু করেন, এখন আমি তো ভাই আমি রাজনৈতিক শিষ্টাচারে তার কথা বলতে পারবো না, এটা বলা যায় না। এখন বললে এগুলা প্রমাণ, আপনি সে কিভাবে প্রমাণ করে, এগুলো প্রমাণ না তো, কারণ এগুলা দলীয় বাহিনী পালা থাকে, তারা এগুলার পক্ষে সাপাই গায়, শুনতে নেতাকর্মীরা উত্তেজিত হয়। কিন্তু আবার আরেকটা জিনিস তিনি খুব ভয়ঙ্কর জিনিস করছেন, যে বাংলাদেশে যখন রাজনৈতিক প্রতিপক্ষকে এক ধরনের সামাজিক কোণঠাসা করার চেষ্টা করা হয়, আমরা দেখি এখানে বামপন্থী পলিটিক্স, প্রগতিশীল পলিটিক্সে এক ধরনের ট্যাগায়িত করা হয় যে বামপন্থীরা গাঁজা খায়, বামপন্থীরা ধর্ম মানে না, মানে এই ধরনের। কিন্তু উনি যেভাবে একেবারে হচ্ছে যে বামপন্থী রাজনীতি করছে, গাঁজা খাইছে, আমি শিওর মানে এই ধরনের টার্ম হয়তো তারা একই ব্যাচের ছিল, তিনিও সঙ্গে তার ইউনিভার্সিটির সেশন হয়েছে আপনার 12-13। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র, ঠিক আছে, এক ব্যাচ হয়তো জুনিয়র আপনার, তার সাথে আমার কখনো সম্পর্ক ছিল না। সেই জায়গা থেকে এই ধরনের মানে উনি কিন্তু দুইটা যে বক্তব্য দিচ্ছে খুবই আপত্তিকর। নির্বাচিত জনপ্রতিনিধিকে যদি আপনি গালিগালাজ করেন ওইখান থেকে ফেরাই তো আপনার জন্য কষ্ট। দেখেন এর আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি করেছিলেন সেটা ইন্টারিমের সময়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসিরউদ্দিন পাটোয়ারি গালিগালাজ করছিল। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে প্রটোকল দিয়ে গালিগালাজ ঢাকায় পাঠিয়েছিল। এটা তো হয় না, রাজনৈতিক সমালোচনাকে আপনি কেন গালিগালাজ সমালোচনা? নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করতেছে, জি আমরা দুজনকে থামতে হবে, আপনারা দুজনকে থামতে হবে। আমি পাটোয়ারি যে মার খাওয়ার প্রেক্ষাপট তৈরি করতেছে এটা আপনারা করেছেন, আপনারা তার জীবনটা ঝুঁকির মধ্যে রেখেছেন। এই যে সাভারে যে ঘটনা ঘটলো, এই ঘটনা যে নিজেরা ঘটাননি তার নিশ্চয়তা কি? আপনাদের কাছে তো রাষ্ট্র ক্ষমতা আছে, ডিজিএফআই আপনাদের আন্ডারে আছে। এই যে আপনাদের অফিসের সামনে আপনাদের দল যে সময় ক্ষমতায় ছিল, সেই সময় একের পর এক ককটেল ফুটেছে, কারা ফুটিয়েছিল? ধরতে পারেন না কেন? ধরছে তো। আমাদেরকে বলছে যে আমরা নাকি ছাত্রলীগ করতাম, আমরা নাকি আওয়ামী লীগ করতাম, আমাদেরকে নাকি কোথাও দেখে নাই, আমরা নাকি জাতির সাথে গাদ্দারি করেছি, আমরা নাকি শেখ হাসিনাকে মাও দেখেছি, আমরা নাকি কিচ্ছু করি নাই বাংলাদেশের জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারি সব করেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি কয়টা বক্তব্য আপনি শুনেছিলেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি বলেন
আপনি এই লাইভে সত্য কথাটা বলেন, আমি জানি না আপনি উত্তর দেবেন কিনা। আপনি গণঅভ্যুত্থানের সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কোন বক্তব্য আপনাকে উদ্বুদ্ধ করেছিল, আপনার ভিতরে সাহস তৈরি করেছিল, আপনার ভিতরে এক ধরনের বলা যায় যে আফসোস বোধ তৈরি করেছিল যে এত কিছু হচ্ছে? শুনেছিলেন কোন বক্তব্য? আমার কাছে মনে হয় না যে আপনি শুনেছিলেন। বাংলাদেশের কেউ ওই সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কোন বক্তব্য দ্বারা আকৃষ্ট হয়নি। হ্যাঁ, গণঅভ্যুত্থানে সে অন্যান্য মানুষের মতন অংশ নিয়েছে, এটা আমি মানি, স্বীকার করি, কিন্তু আজকে এত বড় বিপ্লবী সে কিভাবে হয়? নাহিদ ইসলাম যদি দুই একটা কথাবার্তা মানে বলে সেটা আমি মেনে নিব, আসিফ মাহমুদ বললেও মেনে নিব, এমনকি হান্নান মাসুদ বললেও গ্রহণযোগ্য, তাই না? যে তাদের বিপ্লবে বিরাট অবদান আছে। গাইবান্ধার একটা প্রোগ্রামে চেয়ারম্যান প্রার্থী তার বক্তব্য শেষ করেছে জয় বাংলা স্লোগান দিয়ে। গত কয়েকদিন আগে আর একটা বক্তব্য শেষ করেছে আরেকজন চেয়ারম্যান প্রার্থী এনসিপির নেতা জয় বাংলা স্লোগান দিয়ে। তার মানে কি? গণঅভ্যুত্থানের শক্তি, অন্যতম শক্তি, তারা এখন আওয়ামী লীগের প্রোটেকশন দিচ্ছে। এমনকি জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য আলমের প্রোগ্রামে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সেটা আপনার চোখে পড়ে? জাতীয় পার্টির একজন সম্ভবত এমপি ছিল কয়েকবার, তার বাসায় এই যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি যে ক্রিটিকগুলো করছেন এগুলো খুবই স্যালো ক্রিটিক। এখানে একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, তিনি রাজনীতিকে তার আগামী দিনের রাজনীতি গণতান্ত্রিক করার জন্য, জবাবদিহিমূলক করার জন্য কিভাবে আরো জনপ্রিয় হবে সেই সময় না দিয়ে যদি তার দায়িত্ব থাকে, যদি এনসিপি জামাতের মানে খুঁজে খুঁজে যেটা সমালোচনা না সেইটা খোঁজে, তাহলে রাজনৈতিক সচিব হিসেবে আমাদের একটা নতুন এক ধরনের তরুণদের কাছে এক ধরনের অন্য ধরনের বার্তা যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দেখেন, বিএনপির বিষয়ে কখনোই স্পষ্ট আমাদের এখন পর্যন্ত কোনো নেতৃত্ব থেকে বলে না যে তারেক রহমান এই মুহূর্তে ফ্যাসিবাদ। আমরা আওয়ামী লীগের সময়কে এখন পর্যন্ত বিএনপির সাথে ওইভাবে প্যারালালি করি না। একটা পলিটিক্সের একটা ন্যূনতম একটা মানে বিরোধিতা করতে হয় দেখে কিছু করি। সেই বিরোধিতা কোন জায়গায় করি? আমি তারেক রহমানের 5 মাসে সরকারে প্রচন্ড রকম দলীয়করণ করছে, আমি সেই দলীয়করণের বিরোধিতা করব। আমি তাদের যারা নির্বাচনে হারছে তাদেরকে বিভিন্ন 13টা সিটি কর্পোরেশনে বসা, গত পরশু 12টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিভিন্ন স্পেশালাইজড প্রতিষ্ঠানে তার দলীয় পদধারীদেরকে বসাইছেন। এই গত 5 মাসে প্রায় 603 জন খুন হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনার ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের কোন ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় না। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, উনি মাঝখানে একটা প্রশ্ন করেছেন, আমি বলি, উনি বলেছেন যখন আপনার সংস্কার কমিশন গুলো হয় তখন কিন্তু প্রত্যেকটাতে ছাত্র প্রতিনিধি, তার তো কোনো অভিজ্ঞতা নেই। না, সেখানে যেটা হয়েছে, এখানে আমি আপনাকে বলি, এটা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলছেন। যেমন ধরেন বাংলাদেশের আপনি যখন কোন সংস্কার কমিশনে যে চেয়ারম্যান হয়েছে কিংবা অধিকাংশ যারা ছিল, এই বডিটা ছিল আপনার 10 কি 9 জনের। এর ভিতর মোর দেন 6 থেকে 7 জন যাদের এইজ ছিল 60 প্লাস, অলমোস্ট 50 প্লাস। এখন আমাদের দেশে যেটা সংকট, যে এরা যখন শেষ হয়ে যায়, মানে যাদের লাইফ সাইকেলটা শেষ হয়, নতুন কোনো লিডারশিপ তৈরি হয় না, বরঞ্চ ওখানে শিক্ষার্থীদের দেওয়া, আমি মনে করি তাকে ওই আমরা কি পেলাম, জাতি কি পেলাম, সেই সংস্কারটা কই এখন? না, সেই সংস্কারটা তো তাদের প্রস্তাব করছে, সেটা তো গভর্নমেন্ট বাস্তবায়ন করবে। ভাই ডিস্টার্ব করেন না প্লিজ। কোথায় ছিলেন? না, আমার বক্তব্য এখানে কোথায় ছিলেন সেটা তো আপনি তো ডিস্টার্ব করতে পারেন না। আপনার তো এমনিই তো মিডিয়ার বক্তব্য দেওয়ার সুযোগ তো, কোন আরেকজনের ডিস্টার্ব করেন? বলেন আদি বলেন। তারেক রহমানের সেই জায়গা থেকে আমরা আইন শৃঙ্খলার সমালোচনা করছি স্পষ্ট আকারে, দলীয়করণ করার বিষয় আপনার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যে খর্ব হয়েছে, অনেক জায়গায় আপনার হচ্ছে সমালোচনা করার ফলে স্থানীয় নেতাদেরকে আটক করছে। আজ গতকালকে জালকাটির এক যুবককে আটক করছে, মামলা হয়েছে। আমাদের প্রতিমন্ত্রী তার আমাদের হচ্ছে নুরুল হক নূর ভাই তার হচ্ছে সমালোচনা করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আটক করছে। তাহলে এই যে ধরেন দলীয়করণ, আপনার হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা, এবং একই সাথে ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের ধারাবাহিকতা। 90-এ রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক করবে, সেটা করতে না গিয়ে আবার 12 দিনের জন্য নির্বাচন করছে খালেদা জিয়া। 2001 থেকে 6 সালের তত্ত্বাবধায়ক সরকার প্রধান শুধুমাত্র নিজেদের পছন্দের লোক রাখানোর জন্য KM হাসানের জন্য বয়স 2 বছর বাড়াইছে। ঠিক এই বছর এসে এই রাষ্ট্রপতিকে 6 মাস রাখছে এই কারণে, যাতে পরবর্তী নির্বাচনের সময় তাদের মনোনীত রাষ্ট্রপতির আন্ডারে যেন নির্বাচনটা এবং সরকারটা যেন থাকে।
তো ফলে এই যে ঐতিহাসিকভাবে রাজনৈতিক প্রতিশ্রুতি বঙ্গ এবং সেটাকে গর্বের সহিত বলা, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছে যে আমরা গণভোটে হ্যায়ের পক্ষে বলছি যাতে নির্বাচনটা হয়। আজকে এই যে মানে রাশেদের নিজের জেলায় একটা চিনিকল আছে কালীগঞ্জে, এই যে 44টা শিল্প প্রতিষ্ঠান আছে সরকার ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে এবং এইখানে 10,000 একর শিল্প জমি আছে এবং চিনিকলগুলির সাথে আরো 10,000 একর হচ্ছে আপনার হলো কৃষি জমি আছে। এক শেতাবগঞ্জ, আপনার দিনাজপুরের শেতাবগঞ্জের যে চিনিকল, তার সঙ্গে 3,800 একর কৃষি জমি আছে। এই জমিটা খালেদ মোহাম্মদ চৌধুরী ওই প্রতিমন্ত্রী, তিনি ফ্রেশ বা মেঘনা গ্রুপকে দিয়ে দিতে চাইছিলেন, গণ অভ্যুত্থান হওয়াতে আল্লাহর রহমতে সেটা দিতে পারে নাই। এখন আবার যে অঙ্গীকার করে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন যে তিনি বন্ধ কলকারখানা চালু করবেন, কোথাও কিন্তু নাই যে বন্ধ কলকারখানা বিক্রি করে দিবেন। কিন্তু গত কয়েকদিন ধরে এগুলো নেগোসিয়েশন হচ্ছে। যারা বাংলাদেশের ব্যাংক লুটপাট করে ধনী হয়েছে, যারা বাংলাদেশের 6 লক্ষ কোটি টাকা হচ্ছে হলো খেলাপি ঋণ মানে ব্যাড এন্ড লস, যারা বাংলাদেশকে এলো মানে বাংলাদেশের ব্যাংকে এগুলো ইয়ে করে ফেলছে, সেই সকল লোকের কাছে আবার এই শিল্প প্রতিষ্ঠান তুলে দেওয়ার একটা সেগুলো নিয়ে আলোচনা নেই। বানরের পিঠাভাগের মতো যে আমি এটা নিব আমি ওইটা নিব। গত 20 জুন একটা মিটিং হয়েছিল তারেক রহমান সাহেবের সভাপতিত্বে, বিডা চেয়ারম্যান ছিল, শিল্প মন্ত্রী ছিল, তারা মানে ওইখানে বলছে আমি এই 2টা চিনিকল নিব, আমি এটা নিব, আমি ওইটা নিব। এই সম্পত্তি কার? জনগণের সম্পত্তি। আজকে আমরা দেশকে রক্ষা করার জন্য 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম, কিন্তু দেশের সম্পদ যে লুটপাট হয়ে যাচ্ছে এইটা নিয়ে কিন্তু তরুণ নেতৃত্বের কোনো চিন্তা নাই। এবং ইভেন কি ধরেন যারা জুলাই মার্চ করতেছে, জুলাই মার্চে কোথাও তো আমরা শুনছি না যে দেশের সম্পদ রক্ষা করার জন্য আমরা হলো এই লড়াই করতেছি। অথবা বিএনপির মধ্যে, বিএনপির এখন যারা ক্ষমতায় আছে অলমোস্ট সবাই আমরা একই বছরের বা আশেপাশের বছরের 1-2 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইনক্লুডিং প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমরা একই বছরের ছাত্র। সুতরাং তাদের কাছেও আমি শুনতেছি, তাদের বন্ধুদেরকেও আমি জিজ্ঞেস করি যে তোমরা যে অঙ্গীকার করছিলা যে বাংলাদেশ ফার্স্ট, আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে